আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্পকে কূটনীতির পথে হাঁটার আহ্বান সৌদি যুবরাজের। দিল্লির অনুরোধ উপেক্ষা করে মুদ্রায় মানচিত্র বহাল রাখল নেপাল। মুস্তফা খামিনিকে খুঁজছে মোসাদ ও সিআইএ। মোদির মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়। শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গার পর সেনাবাহিনী মোতায়েন। ইসরায়েলি হামলায় হামাসের আরও 2 কমান্ডার নিহত। মোদির বাসভবন ঘেরাওয়ের ডাক কেজরিওয়ালের। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এ বিষয়ে তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সৌদি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ফোন আলাপে দুই নেতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং এর নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান উত্তেজনা কমানো, সংলাপকে অগ্রাধিকার দেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দেন। তিনি সতর্ক করেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। ভারতের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দুতে থাকা বৃহত্তর নেপাল মানচিত্র নতুন এক রুপির মুদ্রা থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসেছে নেপাল সরকার। বিরোধী দল ও জনমতের চাপে বৃহত্তর নেপালের মানচিত্র বহাল রাখার সিদ্ধান্তে নয়াদিল্লির কূটনীতি কার্যত ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকরা। নেপালের কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্র ব্যাংক শনিবার জানিয়েছে, নতুন 1 রুপির মুদ্রা বাজারে ছাড়া হবে। তবে মুদ্রার আকার ও ধাতব উপাদানে পরিবর্তন এলেও তাতে আগের মতোই থাকবে বৃহত্তর নেপালের রাজনৈতিক মানচিত্র, যেখানে ভারতের দাবি করা লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি অঞ্চলকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে। এনআরবির মুখপাত্র গুরুপ্রসাদ পাউডেল বলেন, নতুন নকশা আনুষ্ঠানিকভাবে হাতে না এলেও ব্যাংক নিশ্চিত যে আগের মানচিত্রই বহাল থাকবে। তিনি জানান, নতুন মুদ্রাটি আগের তুলনায় আকারে ছোট ও ওজনে হালকা হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি মুস্তফা খামিনি বেঁচে আছেন কিনা এবং থাকলে কোথায় অবস্থান করছেন, এটি এখন ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদ ও যুক্তরাষ্ট্রের সিআইএর অন্যতম প্রধান অনুসন্ধানী মিশনে পরিণত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারির শেষ দিকে আলী খামিনি নিহত হওয়ার পর থেকে মুস্তফাকে আর জনসম্মুখে দেখা যায়নি। ওই হামলায় তিনিও আহত হয়েছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে। কোথাও বলা হচ্ছে তিনি সামান্য আহত হয়ে নেতৃত্ব দিচ্ছেন, আবার কোথাও দাবি করা হচ্ছে গুরুতর আহত হয়ে কার্যত অন্যদের নিয়ন্ত্রণে থাকা পুতুল শাসকে পরিণত হয়েছেন তিনি। সানডে টাইমসের দাবি, গত 150 দিনেরও বেশি সময় ধরে মুস্তফা খামিনি কোনো মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করেননি। তিনি একটি ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন এবং হামলায় মুখ বিকৃত হয়ে যাওয়ায় দিনের আলোতে বাইরে বের হতে সাহস করছেন না, কারণ মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটের নজরদারির আশঙ্কা রয়েছে। মুস্তফাকে খুঁজে বের করার ক্ষেত্রে সেই ধরনের প্রযুক্তিগত সুবিধা কার্যকর হচ্ছে না। ফলে এখন মোসাদ ও সিআইএ মূলত গোয়েন্দা তথ্য বা ইরানের অভ্যন্তরে থাকা গুপ্তচর ও তথ্যদাতাদের উপর নির্ভর করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষার্থীদের ক্ষমা করেছি মন্তব্যকে ঘিরে দেশটিতে তীব্র হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস ও সমাজবাদী পার্টি মোদীর এ বক্তব্যের কড়া সমালোচনা করেছে। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের মতো ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষমা নয়, বরং তাদের কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। শিক্ষার্থীদের ক্ষমার কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাতে প্রকাশিত এক ইনস্টাগ্রাম ভিডিওতে মোদি বলেন, আন্দোলনের সময় তাকে ও তার মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হলেও তিনি শিক্ষার্থীদের ক্ষমা করেছেন। তিনি বলেন, তরুণদের সঠিক পথে পরিচালিত করার সময় এখন। জবাবে রাহুল গান্ধী অভিযোগ করেন, সরকার একটি দুর্নীতিগ্রস্ত পরীক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যার কারণে বহু শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনো ক্ষতিগ্রস্ত পরিবার বা শিক্ষার্থীর সঙ্গে দেখা করেননি। কংগ্রেস নেতা পি চিদাম্বর প্রশ্ন তোলেন, সরকার বিরোধী পোস্টে অশালীন মন্তব্য করা বিজেপি সমর্থকদেরও কি প্রধানমন্ত্রী ক্ষমা করেছেন?
পবন খেরা বলেন, দেশবাসী যেখানে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রত্যাশা করছিল সেখানে তিনি উল্টো দেশবাসীকেই ক্ষমা করে দিয়েছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দাবি করেন, জনগণ বিজেপিকে ক্ষমা করবে না। শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের বল প্রয়োগের জন্য দেশটির প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেন। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মাহারা কারাগারে দাঙ্গার পর সেনাবাহিনী ও এলিট কমান্ডো মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজন বন্দী নিহত এবং 6 জন আহত হয়েছেন। রোববার দেশটির পুলিশ জানায়, শনিবার অতিরিক্ত বন্দী ভর্তি মাহারা কারাগারে বন্দীরা একাধিক ভবনে ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্সের কমান্ডো মোতায়েন করা হয়। পুলিশের উপমহাপরিদর্শক সঞ্জীবা মেদ্দাওয়াত্তে বলেন, বর্তমানে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বন্দীদের নিজ নিজ সেলে ফিরিয়ে নিতে নিরাপত্তা বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। তিনি জানান, দাঙ্গার সময় বন্দীরা কারাগারের রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভাঙচুর করে। গাজা ভূখণ্ডের 2টি পৃথক স্থানে বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের 2 কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শনিবার দক্ষিণ গাজায় পরিচালিত এক বিমান হামলায় সালাম জামাল আবদ আল রহমান আবু লাবাদ নামে হামাসের এক কমান্ডার নিহত হন। নিহত আবু লাবাদ হামাসের বিশেষ বাহিনী নুখবার একটি সেলের দায়িত্বে ছিলেন। ইসরায়েলি বাহিনীর দাবি, তিনি 2023 সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলের কিবুটজ নির ওজে পরিচালিত হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন। এর আগে গত শুক্রবার মধ্য গাজায় আরেকটি পৃথক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, ওই হামলায় হামাসের মাগাজি ব্যাটালিয়নের কমান্ডার মুহাম্মদ আবদ আল নাসের মুহাম্মদ খতিব নিহত হয়েছেন। ইথানল মিশ্রিত জ্বালানি চালুর বিরোধিতা ঘিরে ভারতে আবারও রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। এ নীতির বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, আগামী 4 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে 2 লাখের বেশি মানুষের স্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র জমা দেবেন। এ উপলক্ষে রাজধানী দিল্লিতে একটি মিছিলও অনুষ্ঠিত হবে। শনিবার আয়োজিত জাতীয় গণশুনানিতে কেজরিওয়াল বলেন, ইথানল মিশ্রিত জ্বালানির বিরুদ্ধে সাধারণ মানুষের উদ্বেগ দ্রুত বাড়ছে। তিনি বলেন, আগামী 4 আগস্ট দুপুরে তিনি নিজেই প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে আবেদনপত্র পৌঁছে দেবেন। তার সঙ্গে এমন 100 জন থাকবেন যারা গ্রেফতার বা লাঠিচার্জের ভয় না পেয়ে আন্দোলনে অংশ নিতে প্রস্তুত। কেজরিওয়ালের অভিযোগ, সরকার যদি নিশ্চিত থাকে যে ইথানল মিশ্রিত জ্বালানি সম্পূর্ণ নিরাপদ, তাহলে জনসম্মুখে বিশেষজ্ঞদের নিয়ে খোলামেলা আলোচনার আয়োজন করতে পারে। সেখানে সরকার ও বিরোধী পক্ষ নিজেদের তথ্য প্রমাণ তুলে ধরতে পারবে। কিন্তু সরকার সেই পথে না গিয়ে সমালোচনা এড়িয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে বিজেপি। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।